নীলু আরহার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ কলিং বেলের শব্দে নীলু গিয়ে দরজাটা খুলে দিতেই অবাক হয়ে যায়। হাসি খুশি মুখটা চুপসে গেল নীলুর। এত ভালো একটা মুহূর্তে হিয়াকে এখানে আশা করেনি। রুক্ষ গলায় জিজ্ঞাসা করলো, এখানে কি চাই? আমাকে ভেতরে আসতে বলবে না? আমি মনে করি আপনার ভেতরে কোনো কাজ নেই। একবার আসতে দাও। এই অবস্থায় দাঁড়িয়ে থাকতেও তো কষ্ট হয়। নীলু এবার খেয়াল করলো হিয়া আরেকজনের ওপর ভর দিয়েই দাঁড়িয়ে আছে। সাইডে সরে দাঁড়ালো নীলু। হিয়া ভেতরে প্রবেশ করলো। ইমতিহান বলল, কে এসেছে? তোমার কলিজার পানি? বলতে বলতে সামনে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। সাথে সাথেই চেহারায় ভয় বাসা বাঁধল, নীলুকে হারানোর ভয়। ইমতিহানকে এখানে দেখবে মোটেও ভাবতে পারেনি হিয়া। ইমতিহানকে ধরার জন্য সামনে অগ্রসর হতেই পড়ে যেতে নিলে ইমতিহান হিয়াকে আগলে নেয়। নীলু দাঁড়িয়ে দেখছে, মেজাজ তার চরমে। একে তো এই মেয়েকে সে দুই চোখে সহ্য করতে পারে না, তার উপরে আবার তার ইমতিহানের বাহুতে। ঝড়ের গতিতে এসেই হিয়াকে নিজে ধরে বসিয়ে দিল। ইমতিহান কি বলবে বুঝতে পারছে না। নীলু বলল, কি বলতে এসেছেন সেটা বলে চলে যান। তুমি একটু আমাদেরকে স্পেস দিতে যদি, তাহলে আমি ইমতিহানের সাথে কিছু কথা বলতাম। তা আমার হাজবেন্ডের সাথে আপনার কি কথা শুনি? কি গো, তুমি একা একা ওনার সাথে কথা বলবে? ইমতিহান বোকার মতো তাকিয়ে আছে নীলুর দিকে। এভাবে কি দেখছো? তোমার বউ, তুমি পরেও দেখতে পারবে। আগে কথার উত্তর দাও। নিজেকে সামলে নিয়ে বলল, যা বলার আমার ওয়াইফের সামনেই বলুন। হিয়ার চোখের কোণে নোনা জল ভরে উঠল। আজ এই জায়গায় তার থাকার কথা ছিল। নিজের ভুলে সব হারিয়েছে। নীলুকে উদ্দেশ্য করেই বলল, তোমার হাজবেন্ডকে তো আর আমি কেড়ে নিতে আসিনি, একটুই তো কথা বলবো। নীলু ইমতিহানের পাশ ঘেঁষে বলে, আমরা হলাম দুই দেহ এক প্রাণ। যা বলা আমার সামনেই বলতে হবে। হিয়া দেখো, তোমার কিছু বলার থাকলে নীলিমার সামনেই বলো। শি ইজ মাই ওয়াইফ। আমার সব কিছুর ব্যাপারে তার জানার অধিকার আছে। হিয়ার ভেতরে ঝড় বয়ে গেল। ধরে আসা গলায় বলল, কবে বিয়ে করেছো ইমতিহান? এই তো 3 মাস আগেই। আপনার এই অবস্থা কি করে হলো? সে এক বিশাল কাহিনী, অন্য কোনো সময় বলবো। নীলুকে তুমি কোথায় পেলে? কোথায় পেলে মানে কি? কেউ যখন ধোকা দিয়ে চলে যায়, কারোর সরলতার সুযোগ নেয়, সাময়িক সময়ের জন্য সে ভেঙে পড়লেও বিপরীত পাশের মানুষের ধোকার কথা ভেবে ঠিক উঠে দাঁড়ায়। আর তার জীবনকে রঙিন করে দেওয়ার জন্য এরকম একটা মানুষও খুঁজে নেয়। এই যে আমার পাশে বসে আছে মেয়েটা, জানো সে আমার জন্য কতটা দামি? আরে দামি কেন বলছি, সে তো অমূল্য। এরকম মানুষ জীবনে আসলে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। আমার কথায় কষ্ট পেও না, আর আমাকে অভিশাপ দিও না। আমি ভুলের শাস্তি আমি পাচ্ছি। তোমাকে হাসি খুশি দেখে ভালো লাগছে। শুভ কামনা রইল তোমাদের আগামী জীবনের জন্য। নীলু কিছুই বুঝতে পারল না, শুধু বোকার মতো শুনেই গেল। ইমতিহান নীলুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, এই হাত যতদিন ধরে আছি ততদিন ভালোই থাকবো। আপনি ছেড়ে চলে যাওয়ার পর এই মানুষটি আমাকে ভীষণভাবে আগলে রেখেছে। তবে আপনাকে ধন্যবাদ, আপনি না গেলে এত ভালো একটা মানুষের দেখা আমি পেতাম না। আমি নীলিমার মতো একটা মেয়েকে পেয়েছি জীবনে, আর কিছুই চাই না, আর কিছু চাওয়ারও নেই। হিয়া শুধু বলল, ভালো থাকবেন আপনারা। আমি এসেছিলাম আরহার সাথে দেখা করতে। এরই মধ্যে আরহা চলে আসলো। দরজা খোলাই ছিল। এসেই আপুই বলে জোরে ডাক দিল। আরহার কণ্ঠ শুনে এক ছুটে দৌড়ে এসে আরহাকে জড়িয়ে ধরল। নীলু কেঁদেই ফেলল। আরহা নীলুর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, কাঁদছো কেন? এই দেখো, আমি একেবারেই ঠিক আছি। এটা আনন্দের অশ্রু। তোকে এভাবে সুস্থ দেখে গড়িয়ে পড়ল চোখ থেকে। মেঘ একটু এগিয়ে এসে হিয়াকে সোফায় বসা দেখে বলে, তুমি এখানে কি মনে করে? তোমাদেরকে দেখতে আসলাম। দেখতে এসেছেন নাকি আবারও নতুন কোনো মতলবে এসেছেন? এই অবস্থায় আর কি মতলব থাকবে বলো তো? শুধু তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চাইতে আসলাম। যদিও আমি ক্ষমার যোগ্য নই, তবুও যদি পারো ক্ষমা করে দিও। তোমার ক্ষমা তোমার কাছেই রাখো।
দ্বিতীয়বার তোমার ছায়া যেন আমাদের উপরে না পড়ে। আর অবস্থার কথা বলছো, এই অবস্থা কেন? এর চেয়েও ভয়াবহ অবস্থা তোমার কাম্য। তিনটে মানুষ তোমার জন্য পুড়ে ছাই হয়ে গেছে। একবার তাদের অবস্থার কথাটা চিন্তা করে দেখো। এবার আসতে পারো। হিয়া মাথাটা নিচু করে বের হয়ে গেল। কেউ তাকে আটকালো না। নিজের কর্মফল নিজে ভোগ করছে। আজ তার জীবনটাও রঙিন থাকতো। একটা ভুল সব শেষ করে দিয়েছে, সাথে কেড়ে নিয়েছে তিনটি জীবন। আরহা, নীলু, ইমতিহান, মেঘ একসাথে বসে কথা বলছে। এমন সময় আরহা বলল, তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, জরুরি মিটিং আছে। মেঘ আরহার পিছু পিছু উঠে চলে আসলো। ইমতিহান আর নীলু হাসছে। ইমতিহান নীলুকে বলল, চলো আমরা আগামীকাল বিয়েটা করেই ফেলি। মানে কি? মাথা ঠিক আছে তোমার? বাবা মা না আসার আগে কিসের বিয়ে? বাবা মা তো আজকে রাতেই চলে আসবে। আগে আসুক ওনারা। যদি আমাকে মেনে না নেয়? মেনে নিবে না মানে? 200 বার মেনে নেবে। আমার খুশিতেই তাদের খুশি। আর এতক্ষণ তোমার পরিচয় তাদের জানাও হয়ে গেছে। সেটাই তো ভয়। আমি সামান্য একজন কাজের মেয়ের মানুষ। দেখো, আর কখনো নিজেকে সামান্য বলবে না। শোনো, আমার কাছে তুমি অসামান্য। আর তোমার বিয়ের পর একটাই পরিচয়, তুমি আমার। আর সেটা হলো মিসেস ইমতিহান। হয়েছে, এখন রিং পরাতে পারো নিয়ে আসছে আবার মিসেস ইমতিহান বলতে। আরে এসব রিং টিং কি তোমাকে ডিরেক্ট কবুল পড়বো? আরহা রুমে এসে ওড়নাটা বেডে রেখে সামনে ঘুরতেই মেঘকে দেখে বলে, আপনি? অন্য কারোর আসার কথা ছিল বুঝি? আর আমাকে দেখে পিট করে কেন দাঁড়ালে? সামনে ঘুরে দাঁড়াও। আরহা ওড়নাটা জড়িয়ে সামনে ঘুরে বলে, কি সমস্যা আপনার? তুমি আমার সমস্যা। এই তুমি আমাকে আপনি আপনি কেন করে বলছো বলো তো? তো কি বলবো? বলো। ও গো, তুমি এখানে কেন এসেছো? আমি এসব বলতে পারবো না। বলতে হবে। দেখো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন দূরত্ব ঠিক না। তুমি ফ্রেশ হও, আমি বাসর সাজানোর ব্যবস্থা করছি। তারপর উঠতে বসতে তুমি আমাকে ও গো, কি গো, হ্যাঁ গো এসব বলে বলে পাগল করে দিবা। ইস, ভাবতেই যেন ভালো লাগছে। এগুলো শুধু আপনার ভাবনাই হবে, বাস্তবে না। তাহলে আর কি করার? আমাকে বাধ্য হয়ে তোমার জন্য সতীন আনতে হবে। আরহা মেঘের একদম কাছে এসে বলে, কি বললেন? আবার বলেন। মেঘ আরহার কোমরে হাত রেখে আরোর কাছে টেনে নিয়ে বলে, আমি কিছু বলেছিলাম? কই, আমার তো মনে পড়ছে না। মেঘের এত কাছে আসায় আরহার নিঃশ্বাস যেন ভারী হতে লাগলো। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কেমন যেন দম বন্ধকর পরিস্থিতি। মেঘ আরহার গালে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিয়ে বলে, এইটুকুতেই এই অবস্থা বিবিজান? তৈরি থাকুন, আপনাকে আর দূরে রাখবো না, একেবারেই নিজের করে নেব। একদম এতটা কাছে ধরে রাখবো যে আমার প্রতিটি নিঃশ্বাস তোমার নিঃশ্বাসে মিশে যাবে। আরহা মেঘের টি শার্ট 2 হাতে খামছে ধরে আছে। এ এক অন্যরকম অনুভূতি, যার ব্যাখ্যা আরহার জানা নেই। মেঘ আরহার কানের কাছে মুখ এনে বলে, এখন ছেড়ে দিচ্ছি, তবে খুব তাড়াতাড়ি নিজের করে নেব। এমনিতেই তুমি শুধুই আমার, তবে এবার একেবারেই আমার করে নেব। আরহা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেঘ আরহার কাছ থেকে সরে আসলো। রুম থেকে বের হয়ে যাওয়ার সময় আরহাকে চোখ মেরে বলে, ভালোবাসি বউ পাখি। আরহা ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মেঘের বলা কথাগুলো ভাবছে আর মিটিমিটি করে হাসছে। মাঝে মাঝে লজ্জা পাচ্ছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে আর গুনগুন করে গান গাইছে, তুমি আশেপাশে থাকলে আরো খুশি খুশি থাকছি। আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। এরই মধ্যে আরহার ফোনটা সশব্দে বেজে উঠল। দৃষ্টি ঘুরিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে দেখল প্রান্ত কল করেছে। আরহার মনে পড়ল, আজকে তো প্রান্তর আন্ডারে একটা কনসার্ট আছে। কলটা রিসিভ করে কানে তুলে নিল। আরহা সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। প্রান্ত সালামের জবাব নিল। আরহার কথার টোন বলে দিচ্ছে সে কতটা আনন্দে আছে। প্রান্ত কোনো ভনিতা ছাড়া বলল, আজকের কনসার্টে আসবেন তো? প্রান্তর কথাটা শুনে আরহা খিলখিল করে হেসে উঠল।
আরহার হাসির ধ্বনিতে প্রান্তর হার্টবিট বন্ধ হবার উপক্রম। নিজেকে সামলে কোনো মতে বলল, মিস আরহা, আমি কি কোনো জোকস বলছি? আরহা হাসি থামিয়ে বলল, জোকস নয় তো কি প্রান্ত সাহেব, মানে আপনি আমাকে আপনি করে বলছেন, আবার এত অপরিচিত মানুষের মতো করে ট্রিটও করছেন। আপনি আমার ক্লায়েন্ট, সো আপনাকে সম্মান দিয়ে কথা বলাটা আমার নৈতিক দায়িত্ব। আরে আপনি আমার সাথে কথা বলছেন, আর তার চেয়ে বড় কথা, এতদিন মনে হলো আমি সম্মানিত ব্যক্তি। প্রান্ত কথা না বাড়িয়েই খট করে কলটা কেটে দিল। আরহা হাসতে হাসতে নিচে আসলো। মেঘ বোকার মতো তাকিয়ে আছে আরহার দিকে। হাসলে মানুষটাকে সত্যি সুন্দর লাগে, তবে ভালোবাসার মানুষের মুখের হাসি মনে হয় সবচেয়ে সুন্দর অমায়িক। আরহার শরীরে হালকা ক্রিম কালারের থ্রি পিস, যেন এই রংটা আরহার জন্যই তৈরি হয়েছে। এত ভালো মানিয়েছে। এলোমেলো চুলগুলো হাঁটার সাথে সাথে দুলছে। মেঘ তাকিয়ে থাকতে থাকতে আরহা কোন ফাঁকে মেঘের সামনে এসে হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলে, আমার আমাদের সিঁড়িটা বুঝি দেখতে একটু বেশিই সুন্দর। মেঘ নিজের খেয়ালে বিভোর থেকেই বলে, না, সিঁড়ি দিয়ে নামা মানুষটি সুন্দর। আরহা মেঘের হাতে চিমটি কেড়ে বলে, সি, আমি ভাবতেও পারিনি ওই বুড়া মহিলার দিকে আপনি এভাবে মুগ্ধ হয়ে থাকবেন। মেঘ জোরে চেঁচিয়ে বলে, এই, আমি তো তোমাকে দেখছিলাম, এখানে বুড়ো মহিলা আসলো কোথা থেকে? আরহা আর ইমতিহান দুজনেই হেসে দেয়। ইমতিহান বলে, ভাই তুই তো পাগল হয়ে যাচ্ছিস, দেখ সিঁড়ি দিয়ে মধ্যবয়স্ক একজন সার্ভেন্ট নামছে। মেঘ কোনো কথা না বলেই আরহার হাতটা টেনে ধরে এক পাশে নিয়ে আসলো। এই, আপনি আমাকে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? জিজু কি ভাববে? আগে চুল বাঁধো। চুল বাঁধবো মানে? মানে চুল খোলা রাখতে পারবা না, বললেই হলো। বললেই হবে, না বললে কিভাবে হবে? হ্যাঁ, এবার ঝটপট চুলটা বাঁধো। আরে কারণটা কি সেটা তো বলবেন। মেঘ আরহার কানের পেছনে চুলগুলো গুজে দিয়ে বলে, আমার এলোকেশি কে? এই এলোমেলো চুলে আর খোলা চুলে শুধুমাত্র আমিই দেখব, আর কেউ না। মেঘের শীতল কণ্ঠে আরহার হৃদয়ের অনুভূতিতে ঢেউ খেলে গেল। হৃদযন্ত্র কেমন যেন অস্থির হতে লাগলো। মেঘ আরহার কপালে চুমু দিয়ে বলে, তাড়াতাড়ি চুলটা বেঁধে আসো, আর শোনো, এই লজ্জারাঙা মুখ নিয়ে সবার সামনে এসো না, সবাই কি না কি ভাববে। আমি তো কিছুই করলাম না। বলতে বলতে আরহার ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা হালকা করে ছুঁয়ে দিয়ে ওধাও। আরহা এখনো বোকার মতো দাঁড়িয়ে আছে ঘটনার আকস্মিকতায়। কিছুই তার মাথায় ঢুকলো না। শরীরে কেমন যেন জ্বর জ্বর অনুভব হচ্ছে। নিজের ঠোঁট হাত রেখে উনি কি লিপস কিস করলেন, নাকি আমি ভুল ভাবছি? দূর, কি হলো ওটা, কি বুঝতেই তো পারলাম না। চুলগুলো খোপা করে বেঁধে নিল। কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠিক করে নিল। তারপর সবার সামনে গেল। এতক্ষণে সবাই খাবার টেবিলে খাবার খেতে ব্যস্ত। আরহা একবার মেঘের দিকে দৃষ্টি দিল। কেমন নির্লিপ্তভাবে খাবার খাচ্ছে, মনে হয় কিছু সময়। এতক্ষণে সবাই খাবার টেবিলে খাবার খেতে ব্যস্ত। আরহা একবার মেঘের দিকে দৃষ্টি দিল। কেমন নির্লিপ্তভাবে খাবার খাচ্ছে, মনে হয় কিছু সময় পূর্বে কিছুই হয়নি। ইমতিহান বলল, শালি সাহেবা, আমার ফ্রেন্ড কি ডোজটা একটু বেশি দিয়েছে? আপনি এখনো বিষয়টা কাটিয়ে উঠতে পারছেন না যে? মেঘ কাশি দিয়ে বলে, কি হচ্ছে কি ইমতিহান, এসব কি ধরনের কথাবার্তা? খাচ্ছ খাও, আর অন্যকেও খেতে দাও। নীলু ইমতিহানের পিঠে জোরে নখ বসিয়ে দিল। ইমতিহান উফ করে উঠল। মেঘ বলল, ডোজ কি কম পড়েছে, এত আস্তে আওয়াজ করছিস? এবার চারজনেই একসাথে হেসে উঠল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চারজন মিটিংয়ে বসলো। প্রান্ত কল কাটার পর থেকেই অপেক্ষায় আছে। আরহা তাকে কল ব্যাক করবে। একটু পর পরই ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। প্রান্তর অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলল, বলো। কিছু জিনিসের জন্য আমাদের অপেক্ষাটা ছেড়ে দিতে হয়। যে জিনিসটার জন্য অপেক্ষা করছি তা হয়তো কখনো আমাদের কাছে ফিরে আসবে না। সেই অপেক্ষা আমাদের হৃদয়ে শুধুই ক্ষত তৈরি করবে।
তার চেয়ে সেই অপেক্ষাটাকে উপেক্ষা করে সামনে এগিয়ে চলাই শ্রেয়। প্রান্ত উঠে দাঁড়ালো, অ্যাসিস্ট্যান্টকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসা যত সহজ, ভুলে যাওয়া তত সহজ না। সে কোনোদিন ফিরবে না জেনেও তার জন্য অপেক্ষা করাটা ভালোবাসা। সে আর ফিরবে না সেটা আমি জানি, তবুও অপেক্ষা করে তৃপ্তি পাই। এই অনুভূতি তুমি বুঝবে না, তবে যদি বুঝতে, তবে এই অপেক্ষাকে উপেক্ষা নয়, আলিঙ্গন করতে। কারণ তার স্বাদ বড়ই তৃপ্তিদায়ক। যাকে ভালোবাসি তাকে ছাড়লেও ভালোবাসা ছাড়া যাবে না। তাকে আমি ভালোবাসবো অনন্তকাল। আরেকটা কথা জানো, প্রিয় মানুষটা কখনো অপ্রিয় হয় না। আমাদের জীবনে অনেকেই আসবে যাবে, তবে সেই বিশেষ প্রিয় মানুষটার জায়গা কেউ নিতে পারে না। সে জীবনে না থেকেও হৃদয়ে থেকে যায়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। সরি বলতে হবে না, শুধু মনে রেখো, আমি তার প্রেমে পড়িনি, আমি তাকে ভালোবেসেছি। প্রেম তো ফুরিয়ে যায় কালের বিবর্তমানে, ভালোবাসা রয়ে যায় শত জনম ধরে। প্রান্ত চলে গেল, মনে তার বিষাদ। ভালোবাসার গভীরতা তারাই বুঝতে পারে যারা ভালোবাসার মানুষটিকে নিজের করে পায়নি। আরহা আর মেঘের মধ্যে তুমুল লড়াই চলছে। আরহা বলছে বিয়ের ড্রেস হবে লাল খয়েরি রঙের, আর মেঘ বলছে সাদা। এ নিয়েই দুজনের কথা কাটাকাটি করছে। নীলু বলছে, আচ্ছা বিয়েটা আমরা করব, তাই কি রঙের ড্রেস পরবো সেটা আমরা ঠিক করব। তোদের বিয়ে হয়ে গেছে, ভুলে যাস না কথাটা। মেঘ বলল, তোমরা একা একা বিয়ে করবে, এটা কেমন দেখায়? তার চেয়ে আসো মিলে মিশে বিয়ে করি। তুই ঠিক আছিস ভাই? মিলে মিশে কিসের বিয়ে? নিজে যখন একা একা বিয়ে করছিলি সে বেলায়, এবার আমার একা একা বিয়ে করার পালা। ইমতিয়ানের কথা শেষ হওয়ার আগেই নীলু বলল, না না, আমি একা একা বিয়ে করব না, আগে বোনের বিয়ে, তারপর আমার। মেঘ বলল, আরে এত চিন্তা করার কি আছে, দুটো বিয়ে একসাথে হয়ে গেলেই তো হয়। আমি আর বিয়ে টিয়ে করতে পারবো না, আমি নাচবো গাইবো আনন্দ করব, আর বিয়ের কি দরকার? মেঘ আরহার হাত ধরে বলে, বাচ্চা মানুষের কোনো কথা নেই, তারা চুপচাপ থাকবে, আমরা বড়রা ডিসিশন নিব। ও হ্যালো, আপনি বাচ্চা কাকে বলছেন? আর 3 মাস পরেই 19 বছর হবে, আর আমার মতো অ্যাডাল্ট একটা মেয়েকে আপনি বাচ্চা বলছেন? সো ফানি। আমি তো ভুলেই গেছি আপনি তো বুড়ি হয়ে গেছেন। আপনার সাহস কি করে হয় আমাকে বুড়ি বলার? আমার অনেক কিছুই সাহস হয় বুড়ি। বুড়ি আপনার বউ? হুম, আমার বুড়ি বিবি যান। কিরে, শুধু শুধু আমার সুইট শালিকাকে কেন খেপাচ্ছিস? তোর মতো মেঘের লাইন পড়ে যাবে আমার শালির এক ইশারাতে। নীলু বলল, আহারে, আর আমার ভাইয়ের জন্য মেয়ে তো খুব অভাব হবে তাই না? একবার হাই বললে 1000 মেয়ে হ্যালো বলবে। মেঘ বলল, থাক থাক, আমার 1000 জন লাগবে না, আমার বুড়ি বিবিজান হলেই হবে। ইমতিহান বলল, তাহলে তোমরা রেডি হয়ে নাও, সবাই মিলে নূরদের বাসায় যাই, মা বাবা আসার সময়ই হয়ে গেছে। আরহা সেদিনের গাউনটা পরেছে, সে যেটা মেঘ লন্ডন থেকে নিয়ে এসেছিল, সাথে ম্যাচিং অর্নামেন্টস আর হালকা মেকআপ, ঠোঁটে বেবি পিঙ্ক কালারের লিপস্টিক। লিপস্টিক দেওয়া শেষ করেই আয়নায় কারোর প্রতিচ্ছবি দেখতেই আরহার হার্টবিট বেড়ে গেল। আরহা দৃষ্টিটা সরিয়ে নিল। মেঘ আরহার একদম কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে, আরহার পিঠ থেকে চুলটা সরিয়ে দিতে লাগলো। আরহার দম বন্ধ হয়ে আসছে। মেঘের উষ্ণ নিঃশ্বাস আরহার ঘাড়ে আছড়ে পড়ছে। নিজের ড্রেসটা শক্ত করে চেপে ধরে কাপা কাপা গলায় বলল, কি করছেন? কথাটা পুরোপুরি মুখ দিয়ে বের হলো না, মনে হয় মাঝপথে কেউ যেন আটকে দিয়েছে। মেঘ নিজের পকেট থেকে একটা নেকলেস বের করে পরিয়ে দিল আরহার গলায়। চুলগুলো আগের মতোই পিঠে ছড়িয়ে দিয়ে আরহাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। থুতনিতে হাত রেখে মুখটা উপরের দিকে তুলল। এ যেন সদ্য লজ্জায় নুয়ে পড়া লজ্জাবতী পাতা। আরহার চোখটা বন্ধ, পাপড়িগুলো অনবরত নড়ছে। মেঘ আরহার চোখে ফু দিল। আরহা 2 হাতে নিজের ড্রেস আর একটু শক্ত করে আঁকড়ে ধরল। মেঘ আরহার কানের ইয়াররিংটা খুলে নিজের হাতে থাকা ইয়াররিংটা পরিয়ে দিল। মেঘের স্পর্শে আরহা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। পরানো শেষ হতে
মেঘ আরহার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আরহার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে, ঠোঁট দুটো মৃদু কাঁপছে, শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। মেঘ আলতো হাতে আরহার নাকের ডগার ঘামটুকু টিস্যু দিয়ে মুছে দিল। আরহার কপালে কপাল মিশিয়ে দিল। দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছে। মেঘ আরহার কপাল থেকে কপাল সরিয়ে আরহাকে জড়িয়ে ধরল। আরহাও মেঘের সাথে মিশে রইল। আরহার মাথায় চুমু খেয়ে বলে, তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি তাই না? আরহার উত্তর না পেয়েই আবারও কথাটা রিপিট করলো। এবার আরহা কোমল স্বরে বলল, কিছু ব্যথা না পেলে ভালোবাসার গভীরতাটা ঠিক মাপা যায় না। এই যে এত ঝড় ঝাপটার পরেও আপনার জীবনে আমি, আর আমার জীবনে আপনি থেকেই গেছেন। সম্পর্কের এত তিক্ততাও আমাদেরকে আলাদা করতে পারেনি। এতেই আমি ভীষণ খুশি। আপনার আর আমার মাঝে কেউ আসতে পারেনি। কি করে পারবে বলো? বছর খানেক আগেই তো কোনো এক বোকা রানী আমার হৃদয়ে তার নামটা করে নিয়েছে। সেই নাম মুছে দিয়ে আমি যে নতুন কোনো নাম লিখতে পারিনি। তার সেই বোকা বোকা কথার প্রেমে পড়েছিলাম। তার সেই সহজ সরল হাসির মায়ায় আটকে গিয়েছিলাম। আর সারা জীবন এভাবেই আমার বোকা রানীর হয়েই থাকতে চাই। কিছু সময় দুজনে নীরব রইল। একজন আরেকজনকে আলিঙ্গনের মাধ্যমে উপলব্ধি করছে। নীরবতা ভেঙে মেঘ বলল, আচ্ছা, যদি তোমাকে আমি তোমার আরো একটা প্রিয় জিনিস উপহার দেই, আমার উপরে ভরসা করে নেবে মেনে? আপনি আমার প্রিয়, আর কিছুই চাই না। চাই না বললেই হবে, আমি তো দেবই। না না, আমি এত তাড়াতাড়ি চাই না। মেঘ ভেবা চাকা খেয়ে গেল। নিরাশ কণ্ঠে বলল, কেন চাও না? আরহা মেঘের থেকে সরে দাঁড়িয়ে বলল, আমি এখন কোনো বাচ্চা চাচ্ছি না। এখন হানিমুনে যেতে পারলাম না, মন ভরে আপনার সাথে ঘুরতেও পারলাম না। লাইক সিরিয়াসলি, তোমার মনে হলো আমি বেবি প্ল্যানিং করছি? মেঘ কথাটা জোরে বলে হাসতে লাগলো। আরহা বোকার মতো তাকিয়ে ভাবছে, আমি কি কোনো ভুল কথা বলে ফেলেছি? মেঘের হাসি দেখে রাগ হচ্ছে, তাই কাঁদো কাঁদো স্বরে বলল, হাসবেন না, তাহলে আমি যাব না। এক্ষুনি ড্রেসটা চেঞ্জ করে ফেলবো। আরে সুইট বিবি যান, এখন আমি ওইসব করতে পারবো না। এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি বেবি চাইছো, দেবো তোমাকে বেবি। তাই বলে এত তাড়াহুড়ো করার কি আছে? তাছাড়া টাইমিংয়েরও তো একটা ব্যাপার স্যাপার আছে। আরহা মুখ ঘুরিয়ে বলে, অসভ্য লোক, মুখে কিছু আটকায় না। নিজে বললে সে বেলায় আমার ঘাট হয়েছে, আর বলবো না। আচ্ছা, তাড়াতাড়ি চলো, আমার ওই বাসায় যাওয়ার আগে তোমার একজন প্রিয় আপনজনের সাথে তোমাকে দেখা করাবো। সেই কখন থেকে বলে যাচ্ছেন আমার আপনজন, আমার আপনজন। বর্তমানে এই পৃথিবীতে আপুই আর আপনি ছাড়া আমার আপনজন বলতে কেউ নেই। শোনেন, কাছের মানুষ অনেক থাকে, তবে আপনজন হাতে গোনা। বিবিজান আর কোনো কথা শুনতে চায় না। যদি সত্যি আমাকে আপনজন মনে করে থাকো, তাহলে তুমি করে বলবে, আর না হলে কথা বলবো না। আরহা আস্তে করে বলল, দেরি হয়ে যাচ্ছে, যাবেন না? কি বললে আবার বলো? আমি তোমার হাজবেন্ড, তুমি আমাকে ভালোবেসে ডাকবে। আরহা নিশ্চুপ। মেঘ আবারও বলল, তোমার চুপ থাকার অর্থ দাঁড়ায় তুমি মন থেকে আমাকে মেনে নিতে পারোনি। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। মেঘ সামনের দিকে পা বাড়াতেই আরহা পেছন থেকে মেঘকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? একবার যেতে পেরেছো, তখন তোমাকে আটকাতে পারিনি, এবার আর যেতে দিচ্ছি না। মেঘ মনে মনে হাসছে, কারণ তার ট্রিক্স কাজে লেগেছে। নিজের আনন্দটাকে চেপে রেখে বলো, সত্যি আগলে রাখতে চাও তো? এভাবে বলছো কেন? তুমি আছো মানে আমি আছি। মেঘ সামনে ঘুরে আরহাকে বলে, ভালো অভিনয় শিখেছো বিবিজান। আচ্ছা, এবার চলো, আর কথা বাড়াবা না। হাতে হাত রাখো। এখন থেকে বাকিটা জীবন এই হাত এভাবেই ধরে রাখবে। দুজনে বের হয়ে আসলো। মেঘ ড্রাইভ করছে, আরহা মেঘের পাশে বসে আছে। ইশতিহাক সাহেব আসরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়ালেন। আজ তার মনে কোনো বিষণ্ণতা নেই। মেয়েটাকে নিয়ে চিন্তিত ছিলেন। এখন থেকে তাও আর করতে হবে না। এবার হয়তো মরেও শান্তি পাবেন। মনে মনে বলছে, শারমিন, তুমি হয়তো আমাকে ক্ষমা করবে না, আমার জন্য তোমাদের এত কষ্ট সহ্য করতে হয়েছে। পারলে ক্ষমা করে দিও শারমিন। আমি আবেগে গা ভাসিয়ে
তোমাদের সাজানো জীবনটা নষ্ট করেছি। এই মুখ আমি আর আমার মেয়েকে দেখাতে চাই না। নীলু আর ইমতিহান এসেছে নূরদের বাসায়। নূর বলল, ওয়াও ভাবি, তোমাকে তো পুরাই নতুন বউদের মতো লাগছে। কি ব্যাপার বলো তো, নিজেরা কি একা একাই বিয়েটা সেরে ফেলেছো নাকি? ইমতিহান বলল, এই তোর লজ্জা করে না বড় ভাইয়ের হবু বউয়ের সাথে মজা করতে? এটা তুমি কি বললা ভাইয়া? ননদ ভাবির মধ্যে কত কিছুই হবে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তার চেয়ে এটা বলো, এখনো হবু ভাবি তো নাকি ভাবি করেই নিয়ে এসেছো? ইমতিহান নূরের কানটা টেনে বলে, তবে রে। নীলু এসে ইমতিহানের কানটা টেনে বলে, আমার কিউট ননদিনীর কানটা ছেড়ে না দিলে নিজের কানটা আর থাকবে না। ইমতিহান নূরের কানটা ছেড়ে দিয়ে বলে, দল ভারী করা হচ্ছে, একবার শুধু আমার কিউট শালিকাকে আসতে দাও। ভুলে যাচ্ছ কেন সুইট হার্ট, সেখানে আমার দুলাভাইও আছে। তোমাকে বিয়েই করব না। নীলু ইমতিহানের গলা চেপে ধরে বলে, তবে রে, সাহস কত বড় তোমার এই কথা বলার? যাও, আমিও বিয়ে করব না তোমাকে। এরই মধ্যে কারোর কঠিন কণ্ঠ ভেসে আসে, কার এত বড় সাহস আমার ছেলের গলা ধরে? আরহা মেঘকে বলছে, এই আমরা কোথায় যাচ্ছি? এ রাস্তা তো নূরদের বাসার রাস্তা না, না বললে আমি যাবই না। মেঘ আরহাকে কথাটা ইগনোর করে বলল, আচ্ছা, তোমার বাবার ফ্যামিলি সম্পর্কে তুমি কতটুকু জানো? তেমন কিছুই জানি না, শুধু জানি আমার দাদু অনেক বড় বিজনেসম্যান ছিলেন। আর কিছু জানো? আমার চাচ্চু ছিল একজন, কিন্তু বিপদের দিনে তারা কেউ আমাদের পাশে দাঁড়ায়নি, আর তারা কোনোদিনও আমাদের খোঁজও নেয়নি। আরহার গলাটা ধরে আসলো, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ার আগেই মেঘ নিজের হাতে তা মুছে দিল। বলল, তোমার চোখ থেকে যা অশ্রু ঝরেছে তার মূল্য আমি দিতে পারবো না। নতুন করে কেন ঋণী করছো? এখন থেকে কখনো কাঁদবে না, আমি আছি তো, আর কখনো তোমায় ছাড়বো না। বিশ্বাস আর ভরসা করতে বলবো না, কারণ সেটা তোমার মন থেকে জন্ম নেবে। আমি বলে বলে করাতে পারবো না। আরহা কিছু বলবে, তার আগেই দ্রুত গতিতে একটা বাস তাদের দিকে ধেয়ে আসতে লাগলো। অল্পের জন্য বড় একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরেছে মেঘ আর আরহা। মেঘ আরহার মাথাটা নিজের বুকে চেপে ধরে রেখেছে। কিছু সময় পূর্বের কথা ভাবতেই গা শিউরে উঠছে। আরহা বলল, ছাড়ুন। কখন থেকে ধরে রেখেছেন? ছাড়বো না। একটুর জন্য তোমাকে হারাতে বসেছিলাম। সব দোষ আপনার। মাঝ রাস্তায় গাড়ি পড়তে বসে বইয়ের চোখের পানি মুছে দিতে হবে? মাঝ রাস্তায় গাড়িতে বসে বইয়ের কাঁদতে হবে কেন? আরহা মুখ ঘুরিয়ে বলে, বাস ড্রাইভার নেহাতি ভালো মানুষ, তাই বেঁচে আছেন, না হলে এতক্ষণে পগার পার। তোমার মতো সেলিব্রিটি গাড়িতে আছে তো, তাই বাস ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়েছে। একদম মজা করবেন না। উম, তারা জানবে কিভাবে লোকটা সত্যি ভালো? হুম, পৃথিবীতে ভালো মানুষ এখনো বেঁচে আছে, তাই তো পৃথিবীটা এত সুন্দর। ঠিক বলেছেন। আর একবার আপনি করে বললে গাড়ি থেকে বের করে দেব। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? এবার তাড়াতাড়ি চলো। তোমার ফ্রেন্ডের বাবা মা কেমন মানুষ কে জানে, আপুই একাকী ফিল করবে। নিজের বাবার চিন্তা করো আগে, পরে সব দেখা যাবে। আরহার মনটা খারাপ করে বলল, আমার বাবা? সরি বিবিজান, কষ্ট দিতে চাইনি। আমি বলতে চেয়েছি হতেও তো পারে তোমার বাবা এখনো বেঁচে আছে। আমরা কোনোভাবে খুঁজে দেখব, যদি পেয়ে যাই সেসব পরে হবে। এখন চলুন তো। ভুলে যাচ্ছ কেন? তোমাকে একজন আপন মানুষের সাথে দেখা করাবো। ড্রাইভার ড্রাইভ করতে করতে বলল মেঘ। কখন থেকে একই কথা বলে যাচ্ছেন, আর কত সময় লাগবে? তাড়াতাড়ি করুন, আমিও দেখতে চাই আমার আপন মানুষটি কে কে। আর 5 মিনিট, তারপরেই পৌঁছে যাব। ইশতিয়াক সাহেব নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন, এখানে আর থাকবেন না। তিনি ঠিক করেছেন সিলেটেই কাটিয়ে দেবে বাকিটা জীবন। মেঘ গাড়ি থামিয়ে আরহার চোখ বেঁধে নিয়ে বলে, চোখ বন্ধ করে আমার উপরে ভরসা করতে পারবে তো? আরহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মেঘ আরহার হাত ধরে সামনে এগিয়ে আসলো। ইশতিয়াক সাহেব সবে নিচে এসেছেন ব্যাগপত্র নিয়ে। মেঘ দেখেই বলে, তুমি এখানে? আমি তো তোমার কাছেই আসতে পারিনি বাবা। ইশতিয়াক সাহেব বলেন, তুমি তো একা আসোনি। হুম, একা আসিনি,
আজ আপনার বেঁচে থাকার উৎসকে নিয়ে এসেছি। তুমি কেন এটা করলে? আমার এই মুখ আমি দেখাতে চাই না। এই চেহারা যে অভিশপ্ত। এভাবে কেন বলছেন বাবা? আপনার মেয়ে জন্মের পর থেকে আপনার চেহারা দেখেনি, আজ পর্যন্ত কাউকে বাবা বলে ডাকতে পারেনি। আরহা আর চোখ বেঁধে রাখতে পারল না। হাতের সাহায্যে চোখের সামনে কাপড়টা সরিয়ে দিতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। মেঘ সামনে থেকে সরে দাঁড়ালো। দীর্ঘ 18 বছর পর বাবা মেয়ে মুখোমুখি। আরহা হাতটা বাড়িয়ে ছুঁয়ে দিল ইশতিহাক সাহেবকে। মৃদুস্বরে জিজ্ঞাসা করলো, সত্যি আপনি আমার বাবা? ইশতিহাক সাহেব মেয়েকে এত কাছে পেয়ে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ মা, আমি তোর হতভাগা বাবা। দুজনেই কেঁদে কেঁদে নিজেদের মনের ভাব প্রকাশ করছে। প্রায় 25 মিনিট পর মেঘ বলল, এখানে কি কান্নার প্রতিযোগিতা হচ্ছে নাকি? আরহা আর ইশতিয়াক সাহেব হেসে ফেললেন। মেঘ বলল, বাবা, এবার তো আমাদের যেতে হবে। ওইদিকে ইমতিহান হয়তো অপেক্ষা করছে। ইশতিয়াক সাহেব বলেন, তবে চলো, আমিও তোমাদের সাথে যাব। তিনজনেই রওনা হলো নূরদের বাসায়। ইমতিহানের বাবা বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার ছেলের গলা চেপে ধরার? নীলু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হোসনে আরা বেগম নীলুর হাত ধরে বলে, এবার থেকে কোনো অন্যায় করলে দুজনে মিলে গলা টিপে দেব। নীলু এখনো ঘোরের মধ্যে আছে। হোসনে আরা বেগম বললেন, এত বিস্মিত হবে না। আমি তোমার শাশুড়ি.com নয়, মা বেশি, ঠিক আছে? তাই এখন থেকে তুমি আমার ছেলের বউ প্লাস আমার মেয়ে। নীলু কেঁদে ফেলল। হোসনে আরা বেগম বলেন, এই বোকা মেয়ে, এত আনন্দের দিনে কাঁদছো কেন? হ্যাঁ, আজ থেকে কোনো কান্নাকাটি নয়। আরহা এসে দেখে নীলু কাঁদছে। এক ছুটে নীলুর কাছে এসে বলে, কি হয়েছে আপুই, তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ কি কিছু বলেছে? আমাকে বলো। ইমরান সাহেব মানে ইমতিহানের বাবা আশ্চর্য দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়েছে। এটা কি করে হতে পারে? একজন মানুষের সাথে এত মিল! সেই 19 বছর আগের কথা মনে পড়ে গেল। সেই চোখ, সেই নাক। তার বিস্ময় আর একটু বাড়িয়ে দিতেই ইশতিয়াক সাহেব পেছন থেকে আস্তে করে বললেন, নিজের রক্ত তো, তাই পরিচিত মনে হচ্ছে। এত বছর পর পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে পিছু ফিরে বললেন, ইশতিয়াক, তুই? সবার দৃষ্টি তখন ইশতিয়াক সাহেবের দিকে নিবদ্ধ। ইমরান সাহেব এগিয়ে এসে ভাইকে জড়িয়ে ধরতে চাইলে ইশতিয়াক সাহেব সরে দাঁড়ালেন। কড়া কণ্ঠে বললেন, তোর মতো ভাই আমার প্রয়োজন নেই। যে নিজের স্বার্থে নিজের বোন জামাইকে ভাই পরিচয় দিতে পারে সে আমার কেউ না। আমি এখানে আমার মেয়ের জন্য এসেছি। ইন্তেহাবা বেগম ছুটে এসে ইশতিয়াক সাহেবকে জড়িয়ে ধরে বললেন, ভাইয়া, তুমি বেঁচে আছো? ইশতিয়াক সাহেব ইন্তেহা বেগমকে ছাড়িয়ে নিয়ে বলেন, আপনারা ভুল বুঝছেন, আপনারা ভুল করেছেন। আপনি যেই ইশতিয়াককে চেনেন সে আরো 24 বছর আগেই মারা গেছে। এখন যে বেঁচে আছে সে এক অসহায় ইশতিয়াক, যার একমাত্র সহায়তা তার মেয়ে। এদিকে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে তারা কেউই বুঝতে পারছে না। নূর ইমতিহানকে বলল, তুমি আমার মামাতো ভাই, এটা আগে জানতে? আরে না, এসবের কিছুই তো বুঝতে আসছে না, কি হচ্ছে এসব? মেঘ এগিয়ে এসে বলে, বাবা, তুমি আমাদের বুঝিয়ে বলো এসব কি হচ্ছে। এসব শুনে কোনো লাভ নেই বাবা, তার চেয়ে আমরা যে কাজের জন্য এসেছি সেটাই শেষ করি। তোমাকে জোর করব না, তবে জানার আগ্রহ আছে। তুমি না বলতে চাইলে জোর করব না। ইশতিয়াক সাহেব সোফায় বসলেন, তারপর বলা শুরু করলেন, শারমিনকে আমি নিজে পছন্দ করে বিয়ে করি, তাই বাবা আমাকে আর শারমিনকে বাসা থেকে বের করে দেন। তখন তোমার বাবা আর আমি মিলে ব্যবসা শুরু করি। এরপর এভাবেই আমাদের দিন কাটতে থাকে। কিন্তু আমার জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত হওয়া সব শেষ করে দেয়। আমার জেল হয় আর তোমার বাবা মা দেশ ছাড়া হন। এমন সময় আমার অসহায় স্ত্রী গর্ভ অবস্থায় আমার পরিবারের কাছে সাহায্য চাইলে তারা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। জেল থেকে বের হতে হতে আমার সব ততদিনে শেষ হয়ে যায়। খবর নিয়ে জানতে পারি সম্পত্তির লোভে আমার বড় ভাই
আমার ছোট বোনের হাজবেন্ডকে নিজের ভাই বলে পরিচয় দেয়। এরা মানুষ না, তাই এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্তিহা বেগম ভাইয়ের পায়ের কাছে এসে বলে, আমাদের ভুল হয়েছে ভাইয়া, আমাদের ক্ষমা করে দাও। তবে আরো একটা সত্যি কথা যেটা তুমি জানো না, বাবা বাবা কিন্তু মারা যাওয়ার আগে অনেক খোঁজ করেছিল ভাবির, কিন্তু পায়নি। ইমতিহান আর আরহা একে অপরের দিকে তাকিয়ে আছে। ইন্তিহা বেগম উঠে এসে আরহাকে জড়িয়ে ধরলেন। এত কাছে থেকেও আমি চিনতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিস মা। ইমরান সাহেবও আরহার কাছে ক্ষমা চাইলেন। আরহা উভয়ের হাত ধরে তার বাবার পাশে নিয়ে গেল। বাবার পাশে বসে বলে, বাবা আমি সব ভুলে যেতে চাই। যা হারিয়েছি তা হয়তো ফিরে পাবো না, তবে যা পেয়েছি তার হারাতে চাইছি না। ইশতিয়াক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। উঠে এসে নিজের ভাইকে জড়িয়ে ধরলেন। মেঘ দূরে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে, আজ বাবা মা বেঁচে থাকলে কত ভালো হতো। এমন সময় নীলু মেঘের হাত ধরে বলে, মন খারাপ করছো কেন ভাইয়া? তোমার আমি আছি তো, এই ছোট বোন থাকতে তোমার আর কি চাই? মান অভিমানের পালা শেষ করে সবাই মিলে বিয়ের ডেট ফিক্সড করলেন। আগামী 18 তারিখে বিয়ের দিন ধার্য করা হয়েছে। নূর বলল, আজ 10 তারিখ হতে বেশি সময় নেই, বহুত কাজ করতে হবে। ইমতিহান বলে, তোর আবার কিসের কাজ রে? শপিং করা, পার্লারে যাওয়া, মেহেদি দেওয়া, তোমাদের বউকে পাহারা দেওয়া, নাচ প্র্যাকটিস করা, আরো কত কি। সেটাই সেটাই আমি ভাবলাম তুই না জানি কি রাজকার্য উদ্ধার করবি। চৌধুরী বাড়িতে আজ চাঁদের হাট বসেছে। ভাঙাচোরা বাড়িটাই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। কে বলবে কিছু ঘন্টা পূর্বেও এটা ভূতের বাড়ির মতো দেখতে ছিল। আরহা বাসন্তী কালারের লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, হালকা মেকআপ, স্টাইলিশ হেয়ার। আরহার সাথে ম্যাচিং করে মেঘ বাসন্তী রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা পাজামা। নীলু পরেছে সবুজ রঙের শাড়ি, সাথে আর্টিফিশিয়াল জুয়েলারি। ইমতিহান পরেছে সবুজ পাঞ্জাবি, সাদা পাজামা। বাকি সব মেয়েরা পরেছে অলিভ কালারের শাড়ি, আর ছেলেরা অলিভ কালারের পাঞ্জাবি। 4 জন কপত কপতির একসাথে গায়ে হলুদ সম্পন্ন হলো। নাচে গানে জমজমাট এক গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। আরহা গোসল সেরে আয়নায় নিজেকে দেখছে, বিশ্বাস হচ্ছে না মেঘ সত্যি সত্যি এখন শুধুই তার। এরই মধ্যে আরহার ফোনটা বেজে উঠল। আরহা ফোনটা ধরার আগেই সামিরা ফোনটা রিসিভ করলো। মেঘ সামিরাকে এই মুহূর্তে আশা করেনি। সামিরা বলল, এত উতলা কেন হচ্ছিস? আর তো কিছু ঘন্টা, তারপরেই তোর বউ। একটু অপেক্ষা কর, মেঘের দাঁতে দাঁত পিষে বলে। আরহার কাছে দে। সামিরা মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের গায়ে এখনো হলুদ লেগে আছে। চোখের কোণে জল জমা হতেই সামিরা আরহার হাতে ফোনটা দিয়ে চলে গেল। আরহা ফোনটা ধরে নিচের দিকে তাকিয়ে আছে। শাওয়ার নিয়ে আরহা একটা সাদা রঙের 3 পিস পরেছে। যদিও এই মুহূর্তে আরহার শরীরে ওড়না নেই, ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। মেঘ মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে আরহার দিকে। মেঘ নেশালো কণ্ঠে বলল, এই লাজুকতা, এইদিকে তাকাও। আরহা চোখ তুলছেই না। মেঘ বলল, এক কাজ করো বিবিজান, চোখটা বন্ধ করে মুখটা ওপরের দিকে তোলো। আরহা তবুও তুলছে না। রুমে কেউ নেই। আরহা মাথা নিচু করে মোবাইলের সামনে থেকে সরে আসতেই কারোর সাথে ধাক্কা খেলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে আরহা যেই চিৎকার করতে যাবে, তার আগেই মেঘ আরহার মুখে হাত দিয়ে চেপে রেখে বলে, ঘরের শত্রু বিবিজান, কোথায় জামাইকে সেভ করবে তা না, উল্টো ফাঁসাচ্ছে। এই ছাড়ুন আমাকে, আমার ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে, আপনার পাঞ্জাবি থেকে হলুদ লেগে যাচ্ছে। মেঘ আরহাকে জড়িয়ে ধরে বলে, এবার নাও, পুরোপুরি আমার রঙে রঙিন হও। বলেই নিজের গাল ঘষতে লাগলো আরহার গালে। আরহার হৃদস্পন্দন বেড়ে গেছে কয়েক গুণ। নিঃশ্বাস আটকে আসছে। আরহা ধীর কণ্ঠে বলল, কি করছেন, ছাড়ুন। ইস, এভাবে কেউ বলে? এখন তোমাকে টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আরহা গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মেঘ আরহার কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি যেমন লজ্জা পাচ্ছ, মনে হয় বাসর এক্ষুনি করে ফেলি। আরহা মেঘের বুকে মুখ লুকালো। মেঘ ফিস ফিস করে বলে, এটা ভালো, আমি লজ্জা দেব?
আর তুমি সেই লজ্জা থেকে রেহাই পেতে আমার বুকেই মুখ লুকাবে। আরো কিছু বলবে তার আগে নূর এসে বলে, সি সি ভাইয়া, শেষ পর্যন্ত তুমি, তোমার থেকে এটা আশা করিনি। মেঘ কোনো কথারই উত্তর না দিয়ে আরহার কপালে ঠোঁট ছুঁয়ে চলে গেল। নূর বলে, আমার ভাই যেমন বউ পাগল, তেমন আমার দুলা ভাইও বউ পাগল। আরহা কিছু না বলে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়ালো। সাদা জামায় সোপ সোপ হলুদের দাগ, গালেও হলুদ লেগে আছে। নিজেই নিজের গালটা স্পর্শ করে লজ্জায় নুয়ে পড়ছে। নীলু আর ইমতিহান ছাদে ছিল, মাত্রই আসলো রুমে, এসেই শুয়ে পড়ল। পাখির কিচির মিচির ধ্বনির সাথে মানুষের কোলাহল। ঘুম ভেঙে গেল আরহার। আর মোড়া ভেঙে উঠতেই চোখ পড়ল একটা লাল চিরকুট তার হাতে। চিরকুট খুলতেই মুখে ফুটে উঠল অমায়িক হাসি। চিরকুটে লেখা ছিল, গুড মর্নিং বেবিজান, আজকের পর থেকে প্রতিটি সকাল হবে আমার মুখ দেখে, আর প্রতিটি রাত শেষ হবে আমার বাহুতে। আরহা মুচকি হাসলো। চিরকুট রেখে দিয়ে বাকিদেরকে ডেকে তুলল। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করতে করতেই পার্লারের মহিলারা চলে আসলো বউ সাজাতে। আরহা আর নীলু সেম লেহেঙ্গা পরেছে, পার্পল কালারের লেহেঙ্গা, সাথে রেড আর ক্রিম কালারের কম্বিনেশনে ওড়না। ভারী জুয়েলারিতে দুজনকে দারুণ মানিয়েছে। এদিকে মেঘ আর ইমতিহান পরেছে ক্রিম কালারের শেরওয়ানি। আর অল্প কিছু সময়ের মধ্যেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ইতিমধ্যে কাজী চলে এসেছে, সাথে হাজির হয়েছে মিডিয়ার লোকজন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদিয়াত নুজহাত আরহার বিয়ে বলে কথা। স্টেজে বসে আছে আরহা, মেঘ, ইমতিহান, নীলু। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। প্রথমে ইমতিহান আর নীলু বিয়ের সম্পন্ন হলো, তারপর মেঘ আর আরহার। চারিদিকে খুশির আমেজ। তবে এত আনন্দের মধ্যেও দুজন মানুষের মনে রয়েছে চাপা কষ্ট। প্রান্ত খেয়াল করলো তার পাশের মেয়েটাও চোখ মুছছে। প্রান্ত বলল, আপনি কি ইমতিহানকে ভালোবাসেন? না, মেঘকে, বেখেয়ালিতে বলে ফেলল সামিরা। পরক্ষণেই নিজেকে সামলে বলে, না মানে। প্রান্ত স্মিত হেসে বলে, আমিও আপনার নামেই মাঝি, একেবারে বড্ড ভালোবাসি আরহাকে। আমাদের দুজনের কষ্ট একই। সামিরা মেকি হেসে বলল, কিছু জিনিস খুব করে চাইলেও পাওয়া যায় না। ভাগ্য তো ওপর থেকেই ঠিক করা, তাই আফসোস করে লাভ নেই। তবে চাইলে আমরা একে অপরের মলম হতে পারি। সামিরা বলল, এটা জানার পরেও আমি অন্য কাউকে ভালোবাসি? আমিও তো, আপনিও তো জানেন আমি অন্য কাউকে ভালোবাসি। ঘা যেহেতু এক, তাই বললাম আর কি। সামিরা হাত বাড়িয়ে দিয়ে বলে, ভেবে দেখছি, অফারটা খারাপ না। প্রান্ত হাত মিলিয়ে বলে, তবে তাই হোক, নতুন করে পথ চলা শুরু হোক। সুন্দর করে সাজানো বাসর ঘরে বসে আছে নীলু। বড় ঘোমটা দেওয়ার পরিবর্তে লেহেঙ্গা খুলে সিপসিপে পাতলা শাড়ি পরেছে। কিছুক্ষণ পর ইমতিহান রুমে এসে নীলুকে দেখে বোকার মতো তাকিয়ে আছে। নীলুর সামনে এসে ইমতিহানের কপালে চুমু দিয়ে বলল, কি হলো, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? ইমতিহান কিছু না বলে নীলুকে কোলে নিয়ে বলে, আমার বউ তো হেব্বি রোমান্টিক। নীলু ইমতিহানের গলা জড়িয়ে বলে, আমার জামাইটা যে একটু বেশি কিউট তাই। ফুলে ফুলে সজ্জিত বেডে জড়সড় হয়ে বসে আছে আরহা। হৃদয়ে তার কখন থেকে হাতুড়ি পেটা করছে। ধুক ধুক শব্দ শোনা যাচ্ছে, হাত পা ঘেমে যাচ্ছে। মেঘ রুমে প্রবেশ করেই দরজাটা বন্ধ করে আরহার পাশে এসে বসলো। দীর্ঘ সময় আরহাকে পর্যবেক্ষণ করে আরহার ঘোমটাটা তুলে দিয়ে আরহার থুতনি ধরে ওপরে তুলে বলে, প্রতিদিন চাঁদ আকাশে থাকে, আজ দেখছি চাঁদ আমার ঘরে। আরহার চোখটা বন্ধ বন্ধ চোখেই ফু দিয়ে বলে, আর কত অপেক্ষা করাবে বিবিজান? বলেই আরহার কোলে মাথা রেখে বলে, এবার নিজের কথা রাখো, আমাকে গান শোনাও। আর বেশি খানিক সময় পর মেঘের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিতে দিতে গান ধরল, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার মাথায় হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক তোলে। আজকে আমার মনকে জড়াই ধরবো, আমার মন। গাছগাছালি গাইবে, জোনাক গাইবে, আমার মন এত ভালোবাসা গো জান,
এতটুকু বলার পর মেঘ আরহাকে শুইয়ে দিয়ে নিজেই গেয়ে ওঠে, এত ভালোবাসো গো জান, রাখিও আঁচলে, দোলাও তুমি দুলি আমি, জগৎ ভারী দোলে, ঘুমাও তুমি, ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। এভাবেই দুটি হৃদয়ের ভালোবাসা আজ পূর্ণতা পেল। সময়ের স্রোতে কেটে গেল 5 বছর। আরহা কিচেনে বাচ্চাদের জন্য খাবার তৈরি করছে। মেঘ পেছন থেকে আরহাকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে দিয়ে বলে, বিবি জান, আজকের দিনের কথা ভুলে গেলেন? আরহা চুলার আঁচটা কমিয়ে দিয়ে সামনের দিকে ফিরে মেঘের গলায় হাত রেখে বলে, মাই ডিয়ার হাবি, আপনার কি মনে হয় ডিয়ার বিবি যান, তাহলে সকাল সকাল আমাকে আদর না দিয়ে কিচেনে কি করছেন? কি আর করব বলুন, একজনের ভালোবাসার নিদর্শন সামলাতে সামলাতে সুপার সিঙ্গার থেকে এখন সুপার মম হয়ে গেছি। মেঘ আরহার নাকের সাথে নাক ঘষে বলে, দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে গেল, তবে তোমার প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে দিন দিন। কই, বয়স হচ্ছে, একটু আনরোমান্টিক হব? তা না, রোমান্টিকতা বেড়েই চলেছে। এত বছর পরেও তোমাকে কত সুইট আর কিউট লাগে। আমি তো এখনো ছোটই। আরহার বলে, বয়স আমার সবে 24, আর তুমি তো 30 পার করে ফেলেছ। এই বলতে কি আর চাইছো তুমি? হুম, আমি নেহাতি তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি, না হলে এখন আমার বিয়ের বয়সও হয়েছে। দেখো না, এখনো কত ইয়াং হ্যান্ডসাম, এখনো এক ইশারা করলে মেয়েদের লাইন লেগে যাবে। বাস, আগুনে ঘি ঢালার জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল। আরহা মেঘের গলা ছেড়ে দিয়ে বলে, যা, না যা না, সেই সব লাইনের মেয়েদের কাছেই যা, এখানে কেন এসেছিস? গ্যাস বন্ধ করতে করতেই বলে, আজ থেকে তোর ছেলে মেয়েদের খাবার তুই রান্না করবি, থাকবো না এই বাড়িতে। মেঘ বোকার মতো তাকিয়ে আছে। আরহার সামনে পা বাড়াতেই মেঘ আরহার হাত ধরে কিছু বলবে, এমন সময় মিষ্টি কণ্ঠে কেউ বলে, মম, আমাকে খেতে দাও, আমি খাবো, তাড়াতাড়ি দাও, ভাইয়ার আগে খেয়ে ভাইয়ার চেয়ে বড় হয়ে যাব আমি। আরহা মেঘের হাত ছেড়ে দিয়ে বলে, ওলে আমার মামুনিটার বুঝি খিদে পেয়েছে? জানো আরহা, আজ না তোমার বাবাই জানো আনহা, আজ না তোমার বাবাই তোমাকে খাইয়ে দেবে। আমি তোমার হাতে খাবো মাম্মাম। মেঘ মেয়েকে কোলে নিয়ে বলে, আজকে আমি খাইয়ে দেই মামুনি। না, তোমার কাছে খাবো না, তুমি খাওয়াতে পারো না, মাম্মামের কাছে খাবো। আরহা আনহাকে কোলে নিতে নিতে বলে, ইয়াং ম্যান, নিজের ছেলে মেয়েকে সামলাতে পারো না? আমি না পারলে কি, আমার বউ তো পারে। এই বয়সে বউ কোথা থেকে আসলো মিস্টার মেঘ চৌধুরী? দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি দেখেছেনটা কি? এবার দেখবেন আমি থাকবো না এই বাড়িতে, চলে যাব। মাম্মাম, তুমি কোথায় যাবে? আমিও যাব। এর মধ্যেই মেহেরান এসে বলে, তুমি কেন যাবি? মাম্মামের সাথে আমি যাব, তুই বাবাইয়ের সাথেই থাকবি। না, আমি যাব, আমি যাব। দুই ভাই বোনের ঝগড়া দেখে আরহা মেঘের দিকে তাকিয়ে বলে, আমরা কেউ কোথাও যাচ্ছি না, সবাই একসাথে মিলেমিশে এখানেই থাকবো। মেঘ আরহার কপালে চুমু দিয়ে বলে, ঝগড়ুটে বিবি যান, রেডি থাকবেন, সন্ধ্যায় নিতে আসবো। আরহা বলে, বাবাই, আমাকেও আদর করে দাও। মেঘ ছেলে মেয়েকে উভয়কেই আদর করে দিল। আরহা সার্ভেন্টকে বলল, আনহা আর মেহেরানকে খাবার খাইয়ে দিতে। আনহা আর মেহেরান চলে যেতেই আরহা বলল, কতবার বলেছি বাচ্চাদের সামনে এসব করবেন না। কি সব করলাম? অসভ্য লোক, বুড়ো হয়ে যাচ্ছেন, তাও অসভ্যতা কমছে না। মেঘ আরহাকে কোলে তুলে নিয়ে বলে, আমাকে বুড়ো বলার, তাই না? চলো দেখাচ্ছি কেমন বুড়ো আমি। এই ছাড়ো বলছি, আমি সকালে গোসল করেছি, এখন এসব একদম হবে না। হবে না মানে? হতেই হবে। আমাকে বুড়ো বলা? আরে জানো, আমি তো মজা করেছি, তুমি এখনো রণবীর কাপুরের চেয়েও হ্যান্ডসাম। বলেই মেঘের কালে চুমু খেয়ে বলে, এখন ছেড়ে দাও জান, কত কাজ বাকি আছে বলো। মেঘ আরহাকে রুমে এনে এসেই বলে, ছেড়ে দিতে। পরি তার জন্য আমি পারি কি পরব। আরহা মেঘের গলা জড়িয়ে ধরে, পুরো আমাকেই পেয়েছেন, আর কি চাই? মেঘ আরহার দিকে তাকিয়ে বলে, তুমি সেই মেয়ে যে বাসর রাতে বলেছিলে আমার চোখ বেঁধে দাও, আমি তোমার দিকে তাকাতে পারছি না। আরহা মেঘের বুকে মুখ লুকিয়ে বলে,
কেন, সন্দেহ আছে? থোড়া থোড়া সেই লজ্জাবতী যাকে ছুঁয়ে দেওয়ার আগেই কেমন যেন লজ্জায় নুয়ে পড়তো, আর এখন কেমন সে আমার কাছে ধরা দেয়। 4 বছরের দুটো বাচ্চার মা হয়েছি, এখনো লজ্জা? হুম, তাও ঠিক। তবে একসাথে আমাকে ছেলে মেয়ে উভয় দিয়েছ, বিনিময়ে তোমার লজ্জা আমি নিয়েছি। তা বিয়ের 5 বছরে আপনি সেই লজ্জা রেখেছেন? আপনার সামনে এখন লজ্জা পেতে লজ্জা লাগে। 5 বছরে আমার লজ্জাকে ধুয়ে মুছে গিলে খেয়েছেন। এবার আমাকে ছেড়ে কাজে যান তো। মেঘ আরহাকে ছেড়ে দিয়ে বলে, এখন ছেড়ে দিলাম, রাতে কিন্তু কোনো ছাড়াছাড়ি নেই। এরই মধ্যে নীলু কল আসলো। আরহা ফোনটা কানে নিতেই নীলু বলে, আমি একটা বাচ্চা সামলাতে পারি না, তুই দুটোকে কি করে সামলাস রে? সেসব গোপন সিক্রেট তোমাকে বলবো কেন? আচ্ছা, এটা বল, ইলহাম কেমন আছে? সে তো ভালোই থাকে, পুরো বাপের মতো হয়েছে। তুমিও কম না আপুই। এটা বলতেই দুজনেই হেসে উঠল। এরই মধ্যে আনহা মাম্মাম বলে চেঁচাতে লাগলো। আরহা বলল, রাখো ফোন, দেখি ওদিকে কি হলো। নীলু হেসে ফোনটা রেখে দিল। ফোন কেটে দুই প্রান্তে দুজনেই ভাবছে, আমাদের জীবনে সত্যি এত সুখ ছিল? ভাবনার মাঝেই দুজনের বাচ্চারা চেঁচামেচি করতে লাগলো। এভাবেই ভালো থাকুক আমাদের প্রিয় আরহা আর মেঘ। ভালো দিনের জন্য অনেকগুলো খারাপ দিন পার করে হাসতে হয়। অবশেষে ভালো থাকুক ভালোবাসা।